এবার মধ্যপ্রাচ্যের আকাশে আবারও শোনা গেল ক্ষেপণাস্ত্রের গর্জন। যুদ্ধবিরতির সব হিসাব নিকাশ যেন মুহূর্তেই উড়িয়ে দিল নতুন সংঘাতের আগুন। ওয়াশিংটন যখন মনে করছিল পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে, ঠিক তখনই পারস্য উপসাগরের বুকে ঘটে গেল এমন এক ঘটনা যা নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে পুরো অঞ্চল জুড়ে। ইরানের এলিট বাহিনী IRGC দাবি করেছে শত্রুপক্ষের আগ্রাসনের জবাবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানি সূত্রের ভাষা অনুযায়ী কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য। আর এই খবর সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে, মধ্যপ্রাচ্য কি আবারও বড় ধরনের যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? ঘটনার সূত্রপাত কয়েক ঘন্টা আগেই। মার্কিন সামরিক বাহিনী দাবি করে হরমুজ প্রণালীর কাছে তারা কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। এরপর ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়। আর ঠিক এর কিছুক্ষণের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া আসে তেহরানের পক্ষ থেকে। IRGC জানায় তারা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তারা আশা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে দুই পক্ষের পরস্পর বিরোধী দাবির মাঝেই স্পষ্ট হয়ে উঠছে একটি বিষয়, সংঘাত এখন আর শুধু হুমকি কিংবা সতর্কবার্তার পর্যায়ে নেই, বরং সরাসরি শক্তি প্রদর্শনের পর্যায়ে পৌঁছে গেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো প্রতিক্রিয়ার গতি। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইরান বারবার দেখানোর চেষ্টা করেছে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব তারা দ্রুত দিতে সক্ষম। আর এবারও তারা সেই সক্ষমতার বার্তাই দিতে চেয়েছে। এর আগেও কুয়েতে ঘটে যাওয়া এক রহস্যময় বিস্ফোরণ ও ড্রোন হামলা নিয়েও দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। মার্কিন পক্ষ যেখানে ইরানকে দায়ী করেছে, সেখানে তেহরান সব অভিযোগ অস্বীকার করে উল্টো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার দিকে আঙুল তুলেছে। ফলে তথ্যযুদ্ধও এখন সমান তীব্র হয়ে উঠেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কয়েক মাস আগে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল সেটি এখন কার্যত অস্তিত্ব সংকটে। গাজা, লেবানন, লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর, প্রতিটি ফ্রন্টেই উত্তেজনা বাড়ছে। আর সেই উত্তেজনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরিতা। মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ এখন দ্রুত বদলে যাচ্ছে। একদিকে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট, অন্যদিকে রয়েছে এমন এক প্রতিপক্ষ যে সরাসরি মোকাবিলার বার্তা দিতে পিছপা হচ্ছে না। আর তাই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই আরেকটি সীমিত পাল্টাপাল্টি হামলা, নাকি আরও বড় সংঘাতের সূচনা? কারণ ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যে অনেক বড় যুদ্ধই শুরু হয়েছে এমন ছোট ছোট সংঘর্ষের মধ্য দিয়ে। আর এবারও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ খুবই কম। পারস্য উপসাগরের উত্তপ্ত জলরাশি এখন যেন পুরো বিশ্বের জন্য এক নতুন সতর্কবার্তা হয়ে উঠেছে। যুদ্ধের আগুন যদি আরও ছড়িয়ে পড়ে, তবে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, কাঁপিয়ে দিতে পারে পুরো বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিকেও। এক সময়ের পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করত একটি শক্তি। যুদ্ধ হোক কিংবা শান্তি, অর্থনীতি হোক কিংবা কূটনীতি, শেষ কথা যেন বলতো ওয়াশিংটন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই যুগ কি সত্যি শেষ হয়ে যাচ্ছে? ইতিহাসের পাতায় সবচেয়ে প্রভাবশালী বিশ্ব ব্যবস্থাগুলোর একটির পতন কি আমাদের চোখের সামনেই ঘটছে? বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি শব্দ খুব পরিচিত ছিল, প্যাক্স আমেরিকানা। অর্থাৎ এমন এক বিশ্ব ব্যবস্থা যেখানে যুক্তরাষ্ট্র শুধু সামরিক শক্তি নয়, আন্তর্জাতিক নিয়মকানুন, বাণিজ্য, মানবাধিকার এবং বৈশ্বিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই কাঠামোতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নীতিতে যে পরিবর্তন এসেছে, সেটিকে অনেক বিশ্লেষক বিশ্ব ব্যবস্থার মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত হিসেবে দেখছেন।
একসময় জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পিছনে ওয়াশিংটনের বড় ভূমিকা ছিল। মানবাধিকার, গণতন্ত্র, শরণার্থী সুরক্ষা কিংবা আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলো ছিল মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এখন সেই আদর্শের জায়গায় ক্রমেই গুরুত্ব পাচ্ছে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক হিসাব এবং কঠোর বাস্তববাদী কূটনীতি। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মানবিক সহায়তা খাতে। বিশ্বজুড়ে খাদ্য, চিকিৎসা এবং উন্নয়ন সহায়তার জন্য যে অর্থ বরাদ্দ হতো তার বড় অংশ এখন প্রতিরক্ষা ও সামরিক খাতে স্থানান্তরিত হচ্ছে। ফলে বহু অঞ্চলে নতুন করে মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে বিশ্বের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে এই শূন্যস্থান দ্রুত পূরণ করার চেষ্টা করছে নতুন শক্তিগুলো। বিশেষ করে চীন ক্রমশ নিজেদের প্রভাব বিস্তার করছে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে। তবে সমালোচকদের মতে এই বিশ্ব ব্যবস্থা আগের মতো আদর্শ নির্ভর নয়, বরং এটি অনেক বেশি স্বার্থভিত্তিক এবং কৌশলগত। এর মধ্যেই আরও একটি ভয়ঙ্কর প্রবণতা সামনে এসেছে। বিশ্বের বড় শক্তিগুলো আবারও অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে। পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন, নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ বাড়ছে। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে বাড়তে থাকা প্রতিযোগিতা অনেকের কাছেই নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ফলে মাঝারি শক্তির দেশগুলোর মধ্যেও নিরাপত্তাহীনতা বাড়ছে। অনেক দেশ এখন মনে করছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। আর এখান থেকেই জন্ম নিচ্ছে নতুন উদ্বেগ। কারণ এই প্রতিযোগিতা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যতে পুরো বিশ্ব আরও অনিশ্চিত এবং আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ কারণেই আজ অনেক ইতিহাসবিদ এবং বিশ্লেষক বলছেন, আমরা হয়তো একটি যুগের সমাপ্তি প্রত্যক্ষ করছি। এমন একটি যুগ যেখানে যুক্তরাষ্ট্র ছিল বৈশ্বিক নেতৃত্বের প্রধান কেন্দ্র। কিন্তু সেই জায়গায় কি আসছে? নতুন বিশ্ব ব্যবস্থা কি আরও স্থিতিশীল হবে নাকি আরও অস্থির হবে? বিশ্ব কি নতুন ভারসাম্য খুঁজে পাবে নাকি প্রবেশ করবে আরও বড় সংঘাতের যুগে? সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্ব রাজনীতির মানচিত্র দ্রুত বদলাচ্ছে। আর সেই পরিবর্তনের শেষ কোথায় গিয়ে থামবে, সেটাই এখন পুরো পৃথিবীর কাছে সবচেয়ে বড় রহস্য। ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায়, কতটা আছে, আদৌ কি আগের জায়গাতেই রয়েছে কিনা? অবাক করার বিষয় হলো এই প্রশ্নগুলোর উত্তর এখন দিতে পারছে না বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু তদারকি সংস্থাও। আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন রহস্য, নতুন উদ্বেগ এবং নতুন বিতর্ক। সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে নিয়মিত প্রবেশাধিকার হারিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। ফলে তেহরানের পারমাণবিক কার্যক্রমের প্রকৃত অবস্থা এখন অনেকটাই অন্ধকারে। ফাঁস হওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই IAEA এর কাছে। শুধু মজুদের পরিমাণই নয়, সেই ইউরেনিয়াম কোথায় রাখা হয়েছে, কী অবস্থায় আছে কিংবা এর বর্তমান গঠন কী, এসব বিষয়ও নিশ্চিত করতে পারছে না সংস্থাটি। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ কোনো দেশের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কমে গেলে স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়তে থাকে, বিশেষ করে যখন সেই দেশটি বহু বছর ধরে পারমাণবিক ইস্যুতে বৈশ্বিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পরিস্থিতিকে আরও জটিল করেছে আরেকটি বিষয়। IAEA বলছে তারা এখন নিশ্চিতভাবে বলতে পারছে না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কমিয়েছে, বন্ধ করেছে নাকি আগের মতোই চালিয়ে যাচ্ছে। অর্থাৎ বিশ্বের অন্যতম আলোচিত পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যত ধোঁয়াশার মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে তথ্যের এই ঘাটতি শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এটি কূটনৈতিক এবং নিরাপত্তাগত উদ্বেগও তৈরি করছে।
কারণ যখন তথ্য থাকে না তখন গুজব বাড়ে, আর গুজব যখন পারমাণবিক কর্মসূচিকে ঘিরে হয় তখন তার প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তার উপর পড়তে পারে। এদিকে IAEA স্পষ্ট জানিয়ে দিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় নিশ্চিত না হলে দেশটির পারমাণবিক কর্মসূচির প্রকৃত চিত্র জানা সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি। তবে এখানেই থামছে না আলোচনা, কারণ বিশ্বের সাম্প্রতিক সময়ের ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা এমন বক্তব্য দিয়েছেন যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তারা বলেছেন প্রয়োজন হলে দেশটি আরও কঠোর সিদ্ধান্ত নিতে পারে, আর সে কারণেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন উঠছে। তাহলে কি ইরানের পারমাণবিক সক্ষমতা আগের চেয়ে আরও এগিয়ে গেছে, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন আন্তর্জাতিক পরিদর্শকরাই নিশ্চিত নন যে ইরানের ইউরেনিয়াম কোথায় এবং কি অবস্থায় রয়েছে, তখন তেহরানের পারমাণবিক কর্মসূচি আসলে কত দূর এগিয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ইরানকে ঘিরে পারমাণবিক রহস্য যত বাড়বে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাও তত বাড়তে থাকবে। আর সেই রহস্যের পর্দা কবে উঠবে সেটি এখন পুরো বিশ্বের নজরের কেন্দ্রবিন্দু। ইরানের হাতে কি লুকিয়ে আছে এমন কিছু জানিয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমেরিকা আর ইসরায়েলের? বছরের পর বছর বিমান হামলা, শত শত কোটি ডলারের সামরিক অভিযান, অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা, কিন্তু তারপরও একটি জিনিসের নাগাল পায়নি ওয়াশিংটন। সেটি হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ, যে ইউরেনিয়াম নিয়ে এখন বিশ্বজুড়ে নতুন আতঙ্ক। কারণ অনেক বিশ্লেষকের মতে এই মজুদ থেকেই তৈরি করা সম্ভব একাধিক পারমাণবিক অস্ত্র। আর সেই কারণেই শুরু হয়েছে এক নতুন ভূরাজনৈতিক লড়াই। প্রশ্ন হলো, ইরান আসলে কোথায় লুকিয়ে রেখেছে সেই ইউরেনিয়াম, আর কেন সেটি উদ্ধার করতে গিয়েও পিছিয়ে এসেছে যুক্তরাষ্ট্র? বিষয়টি শুরু হয় একাধিক সামরিক অভিযানের পর। বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। হামলার পরও ইউরেনিয়ামের বড় অংশ অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু সূত্র বলছে ওই ইউরেনিয়ামের একটি অংশ এমন গভীরে লুকিয়ে রাখা হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমাও পৌঁছাতে পারবে না। আর এখানেই শুরু হয়েছে আমেরিকার বড় দুশ্চিন্তা, কারণ সামরিক হামলায় ব্যর্থ হওয়ার পর এক পর্যায়ে স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনাও করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সরাসরি অভিযান চালিয়ে ইউরেনিয়াম উদ্ধার করা, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি, কারণ ঝুঁকি ছিল অত্যন্ত ভয়াবহ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি কোনোভাবে এই তেজস্ক্রিয় পদার্থ ক্ষতিগ্রস্ত হয় অথবা বাতাসের সংস্পর্শে ছড়িয়ে পড়ে, তাহলে পুরো এলাকায় মারাত্মক বিপর্যয় তৈরি হতে পারে। ফলে সামরিক বিকল্প থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে ওয়াশিংটন। এখন তাদের প্রধান ভরসা কূটনীতি। বিভিন্ন প্রস্তাব এবং চাপের মাধ্যমে ইরানকে রাজি করানোর চেষ্টা চলছে, কিন্তু তেহরান এখনও অনড়। আর সেই কারণেই রহস্য আরও গভীর হচ্ছে। ধারণা করা হচ্ছে ইস্পাহানের কাছে অবস্থিত একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সে মজুদ রয়েছে ইউরেনিয়ামের বড় অংশ, যে স্থাপনাটি একটি পাহাড়ের নিচে নির্মিত, এতটাই গভীরে যে বাংকার বাস্টার বোমাও সেখানে পুরোপুরি কার্যকর নাও হতে পারে। গত কয়েক বছরে এই এলাকায় একাধিক হামলা হয়েছে। সুড়ঙ্গের প্রবেশপথ ধ্বংস করা হয়েছে, কিছু জায়গা মাটি চাপা দেওয়া হয়েছে, তবুও রহস্যের সমাধান হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো নাতাঞ্জ, ইরানের অন্যতম বড় সমৃদ্ধ কেন্দ্র। সেখানেও হয়েছে ব্যাপক হামলা, কিন্তু হামলার পর ইউরেনিয়ামের কি হয়েছে সেই প্রশ্নের উত্তর আজও অজানা।
তারপর আসে ফোর্দো, যেটিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি মনে করা হয়। সেখানে হামলার পরও ইরান নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কিছু এলাকায় নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যৎ হামলা আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা অন্য জায়গায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান হয়তো পরিচিত স্থাপনাগুলোর বাইরেও গোপন স্থানে ইউরেনিয়াম সরিয়ে রেখেছে, যে স্থানগুলোর অস্তিত্বই হয়তো বাইরের বিশ্বের জানা নেই। আর যদি সেটাই সত্যি হয়, তাহলে পরিস্থিতি আমূল বদলে যেতে পারে, কারণ তখন শুধু বোমা বা সামরিক শক্তি দিয়ে এই সংকটের সমাধান সম্ভব হবে না। তেহরানের সহযোগিতা ছাড়া কিছুই করা যাবে না। এখন প্রশ্ন একটাই, ইরানের ইউরেনিয়াম কি সত্যি আমেরিকার নাগালের বাইরে, নাকি চলছে এমন কোনো গোপন খেলা যার পুরো চিত্র এখনও বিশ্ব দেখতে পায়নি? কারণ যতদিন এই রহস্যের সমাধান না হচ্ছে, ততদিন মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলে থাকবে নতুন এক পারমাণবিক সংকটের ছায়া। বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে কি নতুন কোনো জোট গড়ে উঠছে, নাকি শুরু হতে যাচ্ছে ক্ষমতার নতুন খেলা? দীর্ঘ 7 বছর পর একটি সফর ঘিরে এখন উত্তেজনায় টগবগ করছে পুরো বিশ্ব। কারণ উত্তর কোরিয়ায় যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর সময়টা মোটেও সাধারণ নয়। মাত্র কয়েক সপ্তাহ আগেই বেইজিংয়ের একই টেবিলে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। এরপরই হঠাৎ পিয়ংইয়ং সফরের সিদ্ধান্ত। কিন্তু কেন? কিম জং উনের সঙ্গে শি জিনপিংয়ের এই বৈঠকের পিছনে আসলে কি রয়েছে? বাহ্যিকভাবে দেখলে মনে হয় চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া একই শিবিরের অংশ, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ সেই সমীকরণকে বদলে দিয়েছে। রাশিয়ার পাশে দাঁড়িয়ে উত্তর কোরিয়া সেনা সহায়তা দিয়েছে বলে পশ্চিমা বিশ্লেষকদের দাবি। শুধু তাই নয়, গত বছর পুতিনের সফরে 2 দেশের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। এরপর থেকেই মস্কো আর পিয়ংইয়ংয়ের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। আর ঠিক সেখানেই শুরু হয় বেইজিংয়ের অস্বস্তি। কারণ উত্তর কোরিয়ার ওপর রাশিয়ার প্রভাব যত বাড়ছে, চীনের প্রভাব ততটাই চ্যালেঞ্জের মুখে পড়ছে। অনেক বিশ্লেষকের মতে শি জিনপিং এবার কিমকে মনে করিয়ে দিতে চাইবেন একটি বিষয়: উত্তর কোরিয়ার প্রকৃত অর্থনৈতিক লাইফলাইন এখনো চীন, মস্কো নয়। তবে এখানেই শেষ নয়, আরও একটি বড় কারণ রয়েছে। সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের নতুন কূটনৈতিক পরিকল্পনা। প্রথম মেয়াদে ট্রাম্প 3 বার কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু পারমাণবিক আলোচনার কোনো সমাধান হয়নি। এখন আবার সেই আলোচনা শুরু করার আগ্রহ দেখাচ্ছে হোয়াইট হাউস। কিন্তু কিম জং উনও নিজের অবস্থানে অনড়। তিনি স্পষ্ট জানিয়েছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ অব্যাহত থাকলে কোনো আলোচনায় বসবেন না। বরং সাম্প্রতিক সময়ে তিনি পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে ট্রাম্প, অন্যদিকে পুতিন, আর মাঝখানে দাঁড়িয়ে শি জিনপিং। এখানেই শুরু হচ্ছে নতুন ভূ-রাজনৈতিক খেলা। কারণ উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার এখনো চীন। কিন্তু কিমের পারমাণবিক কর্মসূচি যত বাড়ছে, ততই অঞ্চলে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি, যা চীনের নিরাপত্তা হিসেবেও উদ্বেগের বিষয়। আরও একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সফরটি হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব চুক্তির 65 বছর পূর্তির সময়, যে চুক্তিতে স্পষ্ট বলা আছে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিক সহায়তা দেবে। অর্থাৎ এটি শুধু সৌজন্য সফর নয়, এর পেছনে রয়েছে কৌশলগত বার্তাও। অনেকে মনে করছেন শি জিনপিং নিজেকে আবারও বিশ্ব রাজনীতির প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন।
যিনি একদিকে কিমের সঙ্গে কথা বলতে পারেন, অন্যদিকে ট্রাম্পের সঙ্গেও যোগাযোগ রাখতে পারেন। কিন্তু বড় প্রশ্ন হলো, কিম জং উন কি আবার বেইজিংয়ের দিকে ঝুঁকবেন, নাকি পুতিনের সঙ্গে আরও গভীর জোট গড়বেন? আর যদি ট্রাম্প সত্যি নতুন আলোচনা শুরু করে, তাহলে সেই আলোচনার কেন্দ্রে কি থাকবেন শি জিনপিং, নাকি উত্তর কোরিয়া পুরো খেলাটাই বদলে দেবে? এখন বিশ্বের নজর এক জায়গায়, পিয়ংইয়ং, কারণ সেখানেই হয়তো নির্ধারিত হবে এশিয়ার আগামী ভূ রাজনৈতিক সমীকরণ। আর এই সফরের ফলাফল বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। একটি ক্ষেপণাস্ত্রের আঘাত আর তাতে ওলটপালট হয়ে গেছে মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার সমীকরণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আসলে কোথায় আছেন মোজতবা খামেনি? তিনি কি সত্যি জীবিত, নাকি তেহরান বিশ্বের চোখের সামনে লুকিয়ে রাখছে আরো বড় কোনো সত্য? আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই রহস্যের কেন্দ্রে চলে এসেছেন তার ছেলে মোজতবা খামেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন মোজতবা জীবিত আছেন এবং ধীরে ধীরে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যে বিশ্লেষকদের অনেকেই বলছেন এখন পর্যন্ত এমন কোনো অকাট্য প্রমাণ প্রকাশ করা হয়নি যা নিশ্চিত করে বলতে পারে মোজতবা খামেনি জীবিত অথবা নিহত। রহস্য আরো ঘনীভূত হয়েছে আরেকটি কারণে। ক্ষমতা গ্রহণের পর তার নামে যে প্রথম বিবৃতি প্রকাশ করা হয় সেটি তিনি নিজে ক্যামেরার সামনে এসে পড়েননি, বরং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একজন উপস্থাপক সেই বক্তব্য পাঠ করেন। ফলে প্রশ্ন উঠেছে, তিনি কি গুরুতর আহত, নাকি নিরাপত্তাজনিত কারণে সম্পূর্ণ গোপনে রাখা হয়েছে তাকে? পিতার মৃত্যুর পর ইরানের 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ দ্রুত মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। এরপর ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, সেনাবাহিনী, পুলিশ এবং গার্ডিয়ান কাউন্সিল তার প্রতি আনুগত্য ঘোষণা করে। অর্থাৎ ক্ষমতার কেন্দ্রগুলো অন্তত আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বকে মেনে নিয়েছে। তবে ক্ষমতায় এসেই কঠোর বার্তা দিয়েছেন মোজতবা। তার নামে প্রচারিত প্রথম ভাষণে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা আসে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি হুমকি দেওয়া হয়। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ নির্ভর করে এই হরমুজ প্রণালীর ওপর। বর্তমানে মোজতবা খামেনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করছে না তেহরান। ইরানের দাবি, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই তার অবস্থান গোপন রাখা হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, অবস্থান গোপন রাখা আর জনসমক্ষে না আসার মধ্যে বড় পার্থক্য রয়েছে। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে। পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। এখন পুরো বিশ্বের নজর এক ব্যক্তির দিকে। তিনি কি সত্যি জীবিত থেকে ইরানের জন্য যুদ্ধনীতির নেতৃত্ব দিচ্ছেন, নাকি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর পরিবারকে ঘিরে তৈরি হয়েছে এমন এক রহস্য যার উত্তর এখনো জানে না কেউ? আর যদি মোজতবা খামেনি সত্যি ক্ষমতার কেন্দ্রে থেকে থাকেন, তাহলে তার প্রথম বড় সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দেবে?